নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শুনছো তো, করোনা আবার কি বলবো, করোনা আবার চলে এসছে এবং আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গ কেন, কলকাতাতেই একজন 43 বছর বয়সের ভদ্রমহিলা নাকি করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছে এবং একটি মৃত্যু এখনো পর্যন্ত ঘটেছে। বাইরে সাউথ ইন্ডিয়ায়, কেরালা বা অন্যান্য জায়গায় প্রবল নাকি হচ্ছে, জানি না। অনেকে বলছে এটা ঠিক কথা না, আবার অনেকে বলছে ঠিক। খবরে নিউজে তো দেখাচ্ছে, বলতে পারবো না। তবে তোমরা এখন থেকেই সাবধানতা অবলম্বন করো। বেরিয়ে এসে কোত্থেকে বাইরে গেলে, যখন বাড়িতে ফিরবে, আগেই হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিও। কিছু কিছু জিনিস তো আমরা মেনে চলতেই পারি এই করোনার হাত থেকে বাঁচার জন্য। আর মাস্কটা ইউজ করা আবার শুরু করো। জানি খুব কর, আমারও খুব কষ্ট হয়, দম যেন আটকে আসে, কিন্তু কি করব, বাজার যেতে গেলে বা এদিক ওদিক যেতে গেলে মাস্কটা পরতেই হয়। এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, আশা করি। আর স্যানিটাইজ করো নিজেকে, তাহলে আশা করি ভালো থাকবে। এবং প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিন একটু ধুয়ে দিও বাইরে থেকে এসে, তাহলে কি, যদি জার্মস এসেও থাকে তাহলে সেটা ভয়াবহ রূপ ধারণ করবে না। এইটুকুনি আমার বলা। তবে এবারে যখন আসছে, মনে হয় সেই প্রবল রূপটা ধারণ করবে না, কারণ আগের বারে যেটা হয়েছিল তখন তো ডাক্তাররা সচেতনতা ছিল না ওদের, এই রোগটা সম্বন্ধে ওরা সচেতন ছিল না বা জানতোই না। এখন তো অনেকটাই জেনে গেছে, তাই জন্য মনে হয় এবারে অতটা প্রবল আকার ধারণ করবে না। তবু সাবধানের তো মান নেই, তোমরা সাবধানে থেকো। তো যাই হোক, আজকে আমি যেই কাহিনীটি আমার জীবনে শোনা, যে কাহিনীটি তোমাদের কাছে বলতে চলেছি, সেটাই তোমরা শোনো মন দিয়ে। আমার এক বান্ধবী আমার সঙ্গে ডায়েসেশনেই পড়তো, তার নামটা আমি উল্লেখ করব না। কেন করব না সেটা তোমরা বুঝতেই পারবে কেন করছি না। তো সে কিছু বান্ধবী হয় না যাদের সঙ্গে চিরকাল যোগাযোগ থাকে, সেরকম না, ক্লাসমেট বলতে পারো। ওদের একটা আলাদা গ্রুপ ছিল, ওই ক্লাসে দেখা হতো, ওইটুকুনি আর কি। আর সে আমার কলেজেও পড়েনি, স্কুল থেকে পাস আউট করে যাওয়ার পর তারপর সে কোথায় গেল জানি না। ওরা থাকতো তোমার ওই টালিগঞ্জ সাইডের নাকতলা আছে, ওই দিকে কোথায় একটা থাকতো। না না, টালিগঞ্জে থাকতো না, ওরা থাকতো বেহালাতে। সরি, আমি ভুল বলে ফেলেছি। ওরা থাকতো বেহালা, বিয়ের আগে ও বেহালাতে থাকতো। তা সেই বান্ধবী সাথে দেখা হলো আমার আজ থেকে করোনার আগে, 2020 আগেকার কথা বলছি, এই 17-18 সালের কথা আমি তোমাদের বলছি। হঠাৎ আমার সাথে দেখা হলো, তো প্রবল চেঞ্জ দেখলাম, বেশ কর্পোরেট লুক বলতে পারো। একটা প্যান্ট পরেছে, শার্ট পরেছে, বেশ ফ্যাশন হয়েছে। স্কুলের সেই মেয়ের সঙ্গে, সেই ক্লাসমেটের সঙ্গে আমার দেখা করা সেই মেয়েটিকে আমি মেলাতে পারলাম না। তো প্রথমে মুখটা আমার চেনা চেনা মনে হচ্ছিল, কারণ ভোলটাই একদম পাল্টে গেছে। তবে দেখলাম ও আমাকে চিনতে পেরে এগিয়ে এলো এবং আমার নামটি বললো। তখন আমি চিনতে পারলাম, ওর হাসি দেখে, ওর কথা বলার ধরন দেখে চিনতে পারলাম। তো দুজনেকে করলাম। তা তা আমাকে বললো যে কোথায় দেখা হয়েছিল জানো, গড়িয়াহাটে। তা কোনো একটা দুর্গাপুজোর আগে গড়িয়াহাটে বা কোনো মার্কেটে তো আমরা দুর্গাপুজোর আগে ঘোরাঘুরি করি, তো তখন দেখা হয়েছিল। তো করার পর ও তো ফোন নাম্বার নিল। ও একটা কর্পোরেট হাউসে কাজ করে, ও গড়িয়াহাটে কী সব কিনতে এসছে, কিন্তু এখন ও থাকে ডানলপে। তো ওখান থেকে করে ও ডানলপে চলে যাবে। তা আমি বললাম, বা তোর তো অনেক দূরে বিয়ে হয়েছে, ডানলপে কোথায়, বেহালা, সেখান থেকে ডানলপে। বলে না রে, আমার ডানলপে বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছিল ভবানীপুরে একটি সম্ভ্রান্ত পরিবারে। এবং আমার যে হাজব্যান্ড, আমার স্বামী ছিল বড় প্রফেসর, একজন সায়েন্সেরই কোনো একটা সাবজেক্টের সে প্রফেসর। কিন্তু
আমি এখন আমার স্বামীর সঙ্গে থাকি না, আমাদের মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে। এবং শুধু ডিভোর্স হয়ে যে আমি মানে এখন আনন্দে ফ্রিলি আছি তা না, আমার মানে ওই এপিসোডটা বা স্বামীর ব্যাপারটা চলে গেছে, কিন্তু ওই যে দিনের পর দিন মানসিক অত্যাচার বা বলতে পারো চাপের মধ্যে রাখা, সবচেয়ে বড় কথা হলো ওর গল্প শুনে যা জানতে পারলাম যে ওর বর ছিল প্রবলভাবে সন্দেহবাতিক রোগ, মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সেই ঘটনাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। ছাপ বা মানে এর ফল এখনো ও ভোগ করছে ওর ছেলে মেয়ের মাধ্যমে। এটা ও প্রথম দিনই আমাকে বলেনি, আমরা ফোন মানে গড়িয়াহাটে আর কতটুকু দেখা হয়েছিল, তারপরে আমি একাধিকবার ফোন করা হয়েছে, মানে আমিও করেছি ও করেছে, যদিও ও খুব ব্যস্ত থাকে, ওই উইকেন্ডে অনেক সময় ও ফোন করেছে। তো সেই থেকেই জানতে পারলাম ও নিজেই প্রেম করে ও বিয়ে করেছিল এই ভদ্রলোকটিকে। তো প্রফেসর বাড়ি থেকেও দিয়ে দিয়েছিল, কোনো ঝামেলাই হয়নি। শ্বশুর বাড়িতেও সেরকম মানে ফ্যামিলিটা খুব বড়, কিন্তু যে যার মতন থাকতো এই ভবানীপুরে, যৌথ পরিবার বলতে পারো, কিন্তু ওর ভাগে ছিল ওর স্বামী এবং ওর শাশুড়ি, এবং মানে আর যারা যারা আছে প্রত্যেকেরই হাঁড়ি আলাদা। তো সেরকম যে খুব একটা কাজের চাপ বা শ্বশুর বাড়িতে যে খুব খাটাখাটনি করতে হতো তা কিন্তু না। প্রথমে ও হোম মেকারই ছিল, কিন্তু যখনই ও কোথাও বেরোতো ওর একটা ছিল, ও খুব ভালো নাটক করতো, মানে নাটকের দলে ছিল না, ধরো যেই কলেজে ও পড়তো সেখানকার কোনো গ্রুপ একটা ছিল, সেই গ্রুপের মধ্যে ও নাটক করতো, তার বিনিময়ে যে অর্থ উপার্জন করতো বা প্রফেশনাল যে ছিল তা কিন্তু না, এটা ও মনের স্যাটিসফ্যাকশনের জন্য বা আনন্দের জন্য করতো। এবং সেটা ওর বর আস্তে আস্তে বন্ধ করে, যা কেন তার সন্দেহ, তার সেই নাটকের দলে কোনো ছেলের সঙ্গে তার বউয়ের প্রেম হবে, তার বউ তার হাতছাড়া হয়ে যাবে, এইসব করতে করতে এমন সময় ও নাকি প্রেগনেন্ট হয়ে পড়েছিল, এবং ফলত ওর একটি কন্যা সন্তান প্রথমে জন্মালো, মানে ওর একটি মেয়ে একটি ছেলে, প্রথমে মেয়েটি জন্মালো। তো মেয়েটি জন্মাবার পর আরোই ও ব্যস্ত হয়ে উঠলো তার মেয়েকে মানুষ করাতে করতে, এবং ওর যে শাশুড়ি ছিল সেও কিন্তু তার ছেলেকে বকাবকি করতো যে কেন এরকম করছে। এবার মেয়ে হওয়ার পর কি হলো, মেয়ের কিছু জিনিসপত্র যা লাগে বাচ্চাদের সেগুলো তো কিনতে যেতেই পারে, যেত, বলতো তোমার বেরোবার দরকার নেই, তো যা যা লাগবে আমি কলেজ যাওয়ার আগে তুমি লিস্ট করে দেবে, আমি কিনে দেব, যদি তোমার কোনো একটা রুমালও লাগে সেটাও আমাকে লিস্ট করে দেবে, আমি কিনে দেব, তোমার বেরোবার দরকার নেই, কারণ আমি তো তোমাকে কিনে দেবো, কারণ তুমি তো কিছু করো না, তাই জন্য আমি কিনে দেবো। মানে করো না কেন, আমি তো করতেই পারি, তুমি আমার বলে না না তোমার দরকার কি, আমি একজন বড় প্রফেসর, আমি এতগুলো টাকা মাইনে পাই, আমার মা পেনশন পায়, আমরা মানে আমি তো ওয়েল এস্টাবলিশ, আর আমাদের বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই, যা যা একটি বাড়িতে থাকার দরকার সবই আছে, এবং তোমার কোনো দিন তো কোনো অভাব হবে না, তুমি যখন যা চাইবে সেটা পাবে। তাহলে কি হবে, মানুষের হাতে তো একটু টাকার দরকার হয়, যেটা দিশা নিজের পছন্দ করা জিনিস। দেখো লোকের পছন্দ করা আর নিজে গিয়ে মার্কেটিং করা, এটার মধ্যে অনেকটা মানে বিস্তর একটা ডিফারেন্স আছে। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং সে গোখেল কলেজে ভর্তি হলো। ওদের বাড়ি থেকে গোখেল স্কুলে, কলেজ তো না সরি, গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে ভর্তি হলো, ভবানীপুর এরিয়াতেই ওটা পড়ে, এবং ওদের বাড়ি থেকে ও যেটা বললো ওর বাড়ি থেকে 2টো স্টপেজ বাসে করে গেলেই সেই স্কুল। তখন সেটা ভাবলে এখন হয়তো আমি একটা মুক্তির স্বাদ পাবো, মেয়েটাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করবো, 5টা বন্ধু হবে, না সেটা হলো না, তাকে ওইটুকুনির জন্য পুল কার করে দেওয়া হলো। শাশুড়িও বললো না যাক না, বৌমা গিয়ে তো ওকে স্কুল দিয়ে আসতে পারবে, ওর 5টা বন্ধু হবে। তখন ওর বর বললো না বন্ধু বান্ধবের দরকার নেই, বন্ধু বান্ধবরা খুব একটা ভালো হয় না, ওর মাথায় কি ঢোকাবে না ঢোকাবে তার ঠিক নেই, ও বাড়িতে আছে সেরকম বাড়িতেই থাকবে। এই করতে করতে ও হাঁপিয়ে উঠছিল,
মানে এতটা নজরদারি, ফোনে কথা বললে পরে, এবং মাকেও এমনও হলো, তখন তো ল্যান্ড ফোন ছিল, মোবাইল তো তখনও আসেনি, ল্যান্ড ফোনের তালা আটকে দিয়ে যেত। মানে ও থাকলে, মানে ওর হাজবেন্ড থাকলে তবেই সে ফোন করতে পারবে। এবং অদ্ভুত কথা, একটা মেয়ে তার বাপের বাড়ির সঙ্গেও তো কিছু গোপন কথা থাকতে পারে না, সেটা বলতে পারবে না, লক থাকবে, এবং সেই লক খুলে তার মায়েরও ফোন করার ক্ষমতা ছিল না। সে যখন বাড়িতে আসবে, সে সামনে বসে থাকবে, সেখানে সে ফোন করতে পারবে। মানে কতটা মানসিক চাপ সে দিনের পর দিন পেয়েছে। এবং এক এক সময় সে ডেসপারেট হয়ে বেরিয়ে যেত, যেত, কিন্তু সেদিনকেই ওর ওপর নানা রকমের মানে গায়ে আমার কোনোদিন হাত তোলেনি, এটা ঠিক কথা, কিন্তু প্রচণ্ড খারাপ কথা, মানে তুই তুকারি করে কথা বলা, তোকে যতই আমি ভালোবেসে আগলে রাখতে চাই না কেন, তোর স্বভাব যাবে না। আরে আমার স্বভাবটা কি, তোমাকেই তো একা ভালোবেসে আমি বিয়ে করেছি। মানে এটা একটা প্রফেসরের মুখে এরকম তার স্ত্রীকে তুই তুকারি করে কথা বলা বা এইরকম অসভ্য আচরণ কি মানায় বলো একজন শিক্ষিত করে বলে। এই করতে করতে মানে আমি, মানে কি বলতো, আমি মেন্টাল পেশেন্ট হয়ে উঠছিলাম ওর মতনই। ও তো একটা মেন্টাল পেশেন্ট, এবং আমি প্রত্যেক মুহূর্তে নিজেকে কি বলবো, নিজেকে আমি দোষ দিতাম, মানে আমি নিজেরই দোষ, নাহলে একে আমার ভালো লাগলো কি করে। আর ভালো না লাগারও কিছু নেই, দেখতে হ্যান্ডসাম প্রফেসর, কিন্তু আমি তখন নিজেকে দোষ দিতে লাগলাম কোন লগ্নে এর সঙ্গে আমার দেখা হয়েছিল। মানে আমি এই নিজেকে এরকমভাবে দোষ দিতাম, আর ডিপ্রেশনে চলে যেতাম। যখন বাপের বাড়িতে যেতাম, সঙ্গে করে নিয়ে যেত, একটা টাইম বাঁধা ছিল, মানে আমি দুদিন গিয়ে বাপের বাড়িতে থাকতেও পারবো না, তাহলে তো মা বাবাকে আমি খোলসা করে বলতে পারি। মানে আমার কোনো স্বাধীনতাই ছিল না। এমনকি মানে বাজারে গেলে পরে, মানে বাজার বলছি, একটা ছকে বাঁধা নিয়ম ছিল, এই কদিন মাছ হবে, এই দিনকে মাংস হবে, একটা এক্সট্রা দিন যদি আমার কিছু অন্য কিছু খেতে ইচ্ছে করে, সেইটুকুনও স্বাধীনতা ছিল না আমার। এই করতে করতে আমি বিরক্ত হয়ে উঠছিলাম, মনে মনে ভাবছিলাম যে চাকরির চেষ্টা করি পেপার দেখে, এবং সেপারেশনে চলে যাবো, আস্তে আস্তে ডিভোর্স করে দেবো। এইটা আমি মনে মনে, মানে হয় না, মানসিকতাটাকে স্ট্রং করছিল, মানে ভাবছিল যে এটা আমি করবই, এটা করবই, মানে মনের দিক থেকে নিজেকে মানে দুর্বলতাটাকে কাটিয়ে মানে স্ট্রং হওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তেই ধরা পড়লো, ওই মেয়েটি হওয়ার 6 বছর পর ও ধরা পড়লো যে আবার সে প্রেগনেন্ট, মানে সন্তান সম্ভবা। তো যখন আমি আমার শাশুড়ি মাকেই বললাম যে আমার আবার সন্তান হবে, কিন্তু এই সন্তান মা আমি রাখতে চাই না, কারণ এই এত মানসিক কষ্ট ওর মধ্যে আমি এরকমভাবে আর মা হতে চাই না। তখন শাশুড়ি বলে, না না, ঈশ্বরের দেওয়া জিনিস কখনো কি নষ্ট করতে হয়, এটা তুমি মাথা থেকে সরিয়ে দাও, দেখবে ও, মানে ছেলের কথা বললো, ও শুনলে খুব খুশি হবে। খুশি তো হলোই না, আমি যখন বললাম সে তো খুশি হলোই না, উপরন্তু কি বলতে লাগলো, এইটা আমার সন্তান না, তোমার গর্ভে যে এসছে সে আমার সন্তান না, তুমি এদিক ওদিক যাও মেয়েকে নিয়ে। ওই তখন ওই মেয়েটা তো 6 বছর বললাম, ওই গান শিখতে যায়, নাচ শিখতে যায়, ওখানে কারোর সঙ্গে তোমার কিছু হয়েছে, এটা আমার সন্তান কিছুতে হতেই পারে না। তখন ওর শাশুড়িও বলতে লাগলো, আরে ও তো যায় 1 ঘন্টার জন্য, আর এইরকম অসভ্য মানে ধ্যান ধারণা তোর মাথায় এলো কেন? তখন ও বলেন, না এ আমার সন্তান না, একে রাখা যাবে না। তখন ও বলল, মানে মেয়ে আমার বান্ধবী বলল, হ্যাঁ আমি তো রাখতে চাইও নি। বলে, কেন রাখতে চাওনি? ওই জন্যই তুমি রাখতে চাওনি, তুমি গিলটি। বলে, এবার তো আমি দুদিকে, মানে উভয় সংকট। তো যাই হোক, যথাসময় 9 মাস চলে যাবার পর আমার তো নষ্ট করা হলোই না, করে একটি পুত্র সন্তান জন্মালো আমার। একটা মেয়ের পর একটা ছেলে হয়েছে, বাড়িতে একটা আনন্দের জোয়ার বয়ে যাওয়া উচিত, তা তো নাই, নার্সিংহোমে তো দেখতে গেলই না। এবং আমি তখন বললাম, ঠিক আছে, তোমার যখন একে পছন্দ না, বা তোমার মনে এই একটা অদ্ভুত ধারণা এসছে, সন্দেহ এসছে, আমি বরঞ্চ আমার ছেলে মেয়েকে নিয়ে এতে চলে যাই, আমার বাপের বাড়িতে চলে যাই, আমি সেখানে অন্তত মাসখানিক থাকি, তাহলে আমার এই যে মেন্টাল স্ট্রেস, এই মেন্টাল ডিপ্রেশন থেকে আমি মুক্তি পাবো। তখন ও বলে, হ্যাঁ ছেলেটাকে নিয়ে যাও, ও তো আমার বাচ্চা না, তুমি ওকে নিয়ে যাও, কিন্তু মেয়েটাকে আমাদের দিতে হবে। দেখো, একটা 6 বছর 7 বছরের বাচ্চা, তাকে ছেড়ে তার মা কি করে থাকবে বলো? তখন তার মায়েরা যাওয়া হলো না, চলে এলো। এবার এই ছেলেটি জন্মের পর, যার জ্ঞান 2 আর 2.5 বছর 3 বছর, যখন সে বড় হচ্ছে, তখন দেখছে তার বাবা
প্রচণ্ড তাকে ঘেন্না করছে। এবং যা হয়, যখন তার দিদি দৌড়ে দৌড়ে যাচ্ছে, সে দিদির জন্য এটা নিয়ে আসছে, ক্যাডবেরি নিয়ে আসছে, নতুন জামা হচ্ছে, তাকে কিন্তু কিচ্ছু দিচ্ছে না। অথচ তার মা তো চাকরি করছে না, তারও তো সেই বাচ্চাটারও তো ডিম্যান্ড থাকতে পারে যে সেও একটা ক্যাডবেরি খেতে পারে, সেও একটা এই খেতে পারে। তার শাশুড়ি কিছু কিছু দিত, কারণ তার শাশুড়ি কিন্তু একদম বিশ্বাস করতো না যে এটা তার বংশের মানে নাতি নয়। তার শাশুড়ি কিন্তু তার নাতিকে এটা ওটা কিনে দিত। কিন্তু তার বাবার ওই তীব্র ঘেন্না ছেলেটার প্রতি, ছেলেটার মানসিকতাও একটু বিকৃত হতে লাগলো। সেটা ওর মানে ও আমার বান্ধবী বুঝতে লাগলো। যেন চেঁচামেচি করতো, একটুতেই রিয়্যাক্ট করতো, এবং কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলতো না। বন্ধু বান্ধবের সঙ্গে হেসে খেলে কথাও সেরকমভাবে বলতো না। স্কুলে ওর কোনো বন্ধু বান্ধব ছিল না। এবার বাচ্চাটি তো ধীরে ধীরে বড় হচ্ছে, 4-5-এ উঠলো। তখন আমার বান্ধবী ডিসিশান নিল, প্রায় ক্লাস 8 পর্যন্ত ও সেই স্বামীর সঙ্গে ছিল। যখন ছেলেটি 8, মেয়েটি ইতিমধ্যে কলেজে গেছে, কিন্তু ওই ছেলেটি কিন্তু তখন 7-8-এ পড়ে। তখন মানে তার স্কুলের ফিস দেবে না, শাশুড়ি মারা গেছে, শাশুড়ি মারা যেতে পেনশন বন্ধ হয়ে গেছে। তখন আমার বান্ধবী ঠিক করলো যে না, এরমভাবে আমি মানসিক অত্যাচার আর সহ্য করতে পারবো না। ও তার ছেলে এবং মেয়েকে নিয়ে একদিন এলো তার বাপের বাড়িতে, এবং আসার পর ডিভোর্স ফাইল করলো। এবং রাত্রিবেলা এসে, যেখানে ওর বাপের বাড়ি ওই যে টালিগঞ্জ নাকতলায়, সেখানে গিয়ে পাড়ার লোকেদের সামনে অসভ্যভাবে চিৎকার চেঁচামেচি করলো। বললো মেয়েটা আমার চাই, মেয়েটা আমার, ছেলেটা আমার না। ভাবো, ওর বাপের বাড়ি পাড়ায়, বলে দেখ আমার বাপের বাড়ি পাড়ায় আমার কীরকম রেপুটেশন হলো, আমার মা বাবার মানে মাথা তো নিচু হয়ে গেল, বল তুই এই রকম। তো ওর পাড়ার লোকেদের তখন ওরা বোঝালো যে আমাদের ডিভোর্স ফাইল হয়েছে, মেয়েটা এরকম মানে মেয়েটাকে ও খুব ভালোবাসে, মানে কিছু একটা বোঝালো আর কি। কী বলবে বলো, পাড়ার লোকেরাও তো বুঝতে পারছে যে ডিভোর্স ফাইল হয়েছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এইসব ঘটনাতে ছেলেটার মনে খুব চাপ পড়লো। এবং মেয়েটা দেখো, মেয়েটাকে তোর বাবা ভালোবাসতো, ঠাকুমাও ভালোবাসতো, ঠাকুমা অবশ্য উভয় নাতি নাতনিকেই ভালোবাসতো। মেয়েটার কিন্তু মানে উচিত ছিল ওর মায়ের হাত ছেড়ে বাবার কাছে চলে যাওয়া, কিন্তু সেটা সে কিন্তু করলো না। কারণ মেয়েটা তো ততদিনে ম্যাচিওর হয়ে গেছে, ও বুঝতে পারলো তার বাবা কিরকম মানসিক অত্যাচারে এবং একটা বিকৃত মনস্ক পূর্ণ মানুষ। এবং সে কিন্তু ওর মায়ের হাতটা চেপে ধরে বলল, তুমি ইমিডিয়েটলি ডিভোর্স করে আমাদের বাঁচতে দাও, এই রোজগার ঝামেলা থেকে আমাদের বাঁচতে দাও। মেয়েটার সাপোর্ট পেয়ে ওর মা বড় উকিল ধরলো। এবং ইতিমধ্যে আমার যে বান্ধবী, সে MA পাস ছিলই, সে MBA-তে ভর্তি হলো, তার মা বাবা তাকে পড়ালো। এবং তার সঙ্গে সঙ্গে কেসটাও চলছিল। এবং বাচ্চা কলেজে পড়ে, সে দাঁড়িয়ে আদালতে মেয়েটি বলল, আমি আমার বাবার সঙ্গে থাকতে চাই না, এবং আমার মাকে আমার বাবা দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে। এবং কোর্ট সেই কথাটা শুনতে বাধ্য, এবং তাদের ডিভোর্স সহজেই হয়ে গেল। এবং আমার বান্ধবী তার ছেলে মেয়েকে নিয়ে থাকতে লাগলো তার বাপের বাড়িতে। এবং ইতিমধ্যে MBA পাস করে সে খুব ভালো একটা কর্পোরেট লাইনের চাকরি পেল। ইতিমধ্যে ওর বাবা মারা গেছে, মা একাই ছিল বলল। কিন্তু মা বলল, দেখ এই পাড়াতে একে তোর বদনাম রটে গেছে, তারপরে শোনো, ওই যে মানসিক কষ্ট দিনের পর দিন গেছে না, ওইটা ছেলেটা আর মেয়েটার মনে প্রভাবও ফেলেছিল। এটা কিন্তু লেখাপড়া করে, বিশাল লেখাপড়া, মানে একটু আধটু লেখাপড়া না, বিশাল লেখাপড়া করে, MPhil করে, PhD করে, সেও এখন তার বাবার মতো একটি কলেজের প্রফেসর। তবে কলকাতা শহরের নয়, তোমার কলকাতার বাইরে একটি কলেজের সে প্রফেসর। কিন্তু কি মানসিক মানে হলো বলো তো, ওর বাবার ওই অত্যাচারে ওর বিয়ের প্রতি ঘেন্না ধরে গেল। ও বলল, মা আমি কোনোদিন বিয়ে করতে চাই না, কারণ আমার ভাগেও যদি এইরকম একটা অদ্ভুত মানে জীব আসে, তাহলে
তো মানে আমি মরে যাব, তোমাকে দিনের পর দিন অত্যাচারিত হতে ধরে দেখেছি। এবং তুমি তুমি হলো ব্রেভ, তুমি এত সাহসী যে এই বয়সে লেখাপড়া করে তুমি চাকরি নিয়ে মানে মাথা উঁচু করে দাঁড়িয়েছো। আমার মানসিকতা হয়তো এতটা প্রবল না হতেও পারে, তাই জন্য মা আমাকে বিয়ে তুমি দিও না। আমার যদি কোনো দিন মনে হয় আমার মনের মতো কোনো ছেলে পেয়েছি, তাহলে আমি বিয়ে দেব। আর তো আমি তোমার সঙ্গে থাকিও না যে আমার জন্য তোমাকে কথা শুনতে হবে যে মেয়েটার এবার বিয়ে দাও, বড় প্রফেসর হয়েছে। আমি তো আলাদাই থাকি, আমি তো আমার কর্মস্থল যেখানে সেখানে আমি কোয়ার্টার নিয়ে থাকি, কাজে আমাকে নিয়ে তোমার কোনো অসুবিধে নেই। কিন্তু মেয়েটা তার মানে বিয়ে করতে চাইলো না, এটা তো একটা বড় ক্ষতি হয়ে গেল। তার মানসিকতাটা কেমন একটা হয়ে গেল, যে বিয়ে আতঙ্ক হয় না, বিবাহ ব্যাপারে আতঙ্কিত হয়ে গেল, যে হয়তো সব পুরুষরাই এরকম মানসিক অত্যাচার হবে, সবারই একটা মেল ইগো থাকবে, আমি যা করব সেটাই ঠিক, আমি যেটা কিনে দেবো সেটা পড়তে বাধ্য, আমি যা বাজার করে আনবো সেটা খেতে বাধ্য। এই তো গেল একরকম মেয়েটার ব্যাপার। ছেলেটার আরও খারাপ অবস্থা, ছেলেটা কোনো বন্ধু বান্ধব নেই, কারণ ও তো বড় হয়ে বুঝতে পারলো যে ওর বাবা বারবার বলেছে তার ঔরসে সে জন্মগ্রহণ করেনি, সে একটা আনওয়ান্টেড চাইল্ড। এবং একটাই প্লাস পয়েন্ট বা একটাই ভালো দিক, সে তার মাকে খুব ভালোবাসে, তার মাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার মানসিকতাটা কিছুটা হলো বিকৃতি ঘটেছে। তার কাউন্সিলিং হয়েছে, কাউন্সিলিংয়ে তার ওষুধপত্র চলেছে, কাউন্সিলিংয়ে তার সেশনও হয়েছে। তাতে কি হয়েছে বলো তো, অ্যাগ্রেসিভ নেচারটা অনেক কমে গেছে। কিন্তু কেমন বলো তো, সে একটা বিকম পাস করেছে, কিন্তু ফার্দার সে পড়াশুনো করতে চায়নি। তার মা বলেছিল তুই এমবিএ কর, আমার মতন এমবিএ করে তুই চাকরি কর কর্পোরেট লাইনে। বলে না, আমি চাকরি বাকরি করব না। ওর যেন মনে হয় আশেপাশে যারা আছে তারা সবাই জানতে পেরেছে যে ওর ওর জন্ম নিয়ে একটা কিছু মানে কিছু একটা ঝামেলা আছে, বা ওর জন্মটা স্বাভাবিক না। ও যে মাকে, আমি তাহলে তোর ছেলে তোকে বিশ্বাস করে না, বলে আমাকে বিশ্বাস করে। কিন্তু আবার এই কথাটাও ঠিক, ও মনে করে ওর জন্মটা সুখদায়ক নয়, ওর জন্মটা কেউ ইজিলি বা ভালোভাবে মেনে নেয়নি। তাই জন্য যদি কেউ মানে ওর ধারণা যে ওর বন্ধুবান্ধবরা হয়তো জানতে পারবে, ওই জন্য ও কারোর সাথে ভালোভাবে মেলামেশা করতে পারেনি, ফলে ওর কোনো বন্ধুবান্ধবও নেই। কিন্তু একটা প্লাস পয়েন্ট ও বললো, ও কিন্তু আমাকে খুব ভালোবাসে। ও যখন মানে কি বলবো, ওই কাউন্সিলিংয়ের সেশন চলছিল তখন কিছু মেডিসিনও চলছিল, কিন্তু ওই মেডিসিনটা ওকে না ঘুম পাড়িয়ে রাখতো, হয়তো ব্রেনটা ঠান্ডা রাখার জন্য। কিন্তু একদিন ও ব্ল্যাক আউট মানে মাথা ঘুরেও পড়ে গেছে, তারপর থেকে আমি ওষুধটা স্টপ করে দিয়েছি। দিয়ে আমি বলেছি ঠিক আছে তুই বাড়িতে আছিস, বাড়িতে থাক, তোকে কাজকর্ম করতে হবে না, আমি তো ভালো চাকরি করছি, আমার ডানলবে এত বড় ফ্ল্যাট আছে, তুই এই ফ্ল্যাটটাতে তুই থাকতে পারবি, ভবিষ্যতে তুই পেইং গেস্ট রেখেও থাকতে পারি। আর তোর দিদি তো বিয়ে করেনি, তোর দিদিও তোকে দেখতে পারবে। ও কেমন কেন বাজার হাট করে, রান্না বান্না করে, মা মানে অফিস থেকে ফিরলে পরে মুখের সামনে চা ধরে দেয়, ওয়াশিং মেশিনে কাপড় কেচে মেলে দেয়। এবং মাঝে মাঝে ওর মাকে নিয়ে ওর দিদি যেখানে কাজ করে না সেখানে বেড়াতে যায়, সেখানে ওরা কোনো একটা ঘর ভাড়া করে থাকে মাঝে মধ্যে গিয়ে, এমনি ওরা হ্যাপি আছে। কিন্তু ও বলছে দেখ, ওই যে মানসিক টর্চারে আমার ওই বিকৃত মস্তিষ্ক স্বামীর পাল্লায় পড়ে আমার মেয়েটারও বিয়ে করা হলো না, মানে ও বিয়ে করতে ভয় পাচ্ছে, এবং আমার ছেলেটারও কিচ্ছু হলো না রে, এটা আমার বড় দুঃখ। ছেলেটা বাড়িতে বসে আছে, কিন্তু ওর বাবাকেও প্রবলভাবে ঘেন্না করে, মানে ওর বাবার কথাটা ও বিশ্বাস করে না। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ইভেন জানিস আমার যখন এত খাটাখাটনি করে বাড়িতে এসে যখন আমি কাজকর্ম মানে রাত্রিরে রুটি করা করা, জানিস ও আটাটা মেখে রেখে দেয় আমার জন্য, চা করে দেয়, তারপরে একটু মুড়ি টুড়ি মেখে রেখে দেয়, এবং জানিস রাত্রিবেলা আমার হাত পাও টিপে দেয় যে আমি যেন কাজ বলে। এইটা খুব ভালো দিক জানিস। কিন্তু প্রত্যেকেই তো তার সন্তান নিজের পায়ে দাঁড়াক, রোজগার করুক, বিশেষ করে ছেলে বলে। দেখ ছেলেটারও তো আমি তাহলে বিয়ে দিতে পারবো না, মানে আমার ছেলে মেয়ে দুজনেরই এইরকম জীবনযাত্রা, এই মানসিক কষ্টটা আমাকে মানে কুড়ে কুড়ে খায়। এবং কি কারণে কুড়ে কুড়ে খায়, ওই লোকটাকে আমি নিজে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার চয়েসটা এত খারাপ যার জন্য আমার জীবনটাও নষ্ট হলো, আমার
দুটো ছেলে মেয়ের জীবনটাও নষ্ট হলো। আমি বললাম নষ্ট হলো কেন বলছিস, তোর মেয়ে এত বড় প্রফেসর, এতদিনে সে নাকি হেড অফ দ্য ডিপার্টমেন্টও হয়ে গেছে এই ছোটো বয়সে। ছেলেটাও তো যাই হোক, তুই তো তাকে করে দিয়ে গেছিস, তার খাওয়া পড়ার তো কোনো অসুবিধা হয়নি, তার দিদিও মাথার ওপর আছে, কী করবে বল। তবুও দেখ, একটা স্বাভাবিক জীবন তো আমি দিতে পারতাম ওদেরকে। আজকে আমার ওই মানুষটাকে চুজ করার জন্য আজকে আমাদের ছেলে মেয়েটার জীবনগুলোও নষ্ট হয়ে গেল। মানে এটা মানে ও বারবার আমাকে বলে, ওর নিজের দোষটাই ও দেয়। একটা দিকে ও স্যাটিসফাইড যে ওর ছেলে মেয়ে কিন্তু ওকে বিশ্বাস করে, ওকে ভালোবাসে, এবং ওর দুই হাত দুই ছেলে মেয়ে প্রবলভাবে ধরে আছে। এটাই ওর জিতে যাওয়া, মানে এই একটা ব্যাপারে আমি জীবনে জিতে গেছি, যে আমার দুই ছেলে মেয়ে আমার দুটো হাত ধরে আছে এবং ওরা আমাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করে। তখন আমি বললাম তোর বরের কী খবর, বলে আমি বরের খোঁজ খবরও রাখি, ওই যে ডিভোর্স হয়েছে মুখ দেখাতে কি বন্ধ, আমি এই ডানলপে ওই জন্য আমি ফ্ল্যাট কিনে নিয়েছি, এবং আমার ওই যে যেখানে ওদের বাড়ি ছিল নাকতলা টালিগঞ্জ, সেই বাড়িটা আছে, তা মা অধিকাংশ সময় আমার কাছে থাকে, কারণ বাবা তো আর নেই, মা এখানে থাকে, আমার ছেলে তার দিদিমারও যত্ন করে, এই করেই জীবন যাচ্ছে। তখন আমি বললাম যে তুই কিন্তু সফল মা, কারণ মেয়েটাকে তো খুব ভালোভাবে মানুষ করেছিস, আর ছেলেটাও যে তোকে ভক্তি শ্রদ্ধা করে, তোকে ভালোবাসে। আজকালকার ছেলে মেয়েদের তো মানে কি বলবো, নিজের কেরিয়ারটা গুছিয়েই চলে যেতে পারলে বাঁচে, কিন্তু তোর ছেলে মেয়ে দুজনেই তোর পাশে আছে, এটাতেই তুই বলে হ্যাঁ, এই একটা ব্যাপারে আমি জিতে গেছি। তো কেমন লাগলো আজকে আমার এই বেদনাদায়ক গল্পই বলতে পারো, এবং সত্যি ঘটনা তো বটেই। তোমরা কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। এবং স্বামী স্ত্রী ঝগড়া যদি করতেই ইচ্ছে করে, বা একে অপরের ওপর কাদা ছুটতেই ইচ্ছে করে, কোথাও বাইরে গিয়ে করো, বা ঘর বন্ধ করে করো, ছেলে মেয়েদের সামনে করো না, এটা ওদের পক্ষে একটা প্রবল এফেক্ট ফেলে। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আমার পুরনো চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে, বারবার বলি, নতুনভাবে আমি আরম্ভ করেছি, আমার পাশে থেকো তোমরা। এবং পুরনো যারা ছিলে, একজন ফিরে এসছে, কালকে আমাকে কমেন্ট করেছে, আর যারা যারা ছিল প্রত্যেকে ফিরে এসো ভাই, আমি খুব আনন্দিত হব, এবং তোমাদের অপেক্ষায় আমি বসে আছি। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।